ফ্রেন্ডস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে তোমাদের জন্য যে ক্লাসটা আনা হয়েছে, আজকে তো অঙ্কের ক্লাসটা সকালে যাই হোক করানো হলো না, কোনো অসুবিধা নেই, একটু ব্যস্ততার কারণে। তোমাদের যে হিস্ট্রির যে সমস্ত হিস্ট্রি আমাদের বই থেকে এবং আমাদের ডাব্লিউবি কস্টারের যে বই, যার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে, সেই বই থেকে আনা সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা এর আগের দিন অব্দি আমরা কমপ্লিট করলাম। অলমোস্ট সুলতানি যুগের যা যা রয়েছিল সম্পূর্ণটা কমপ্লিট করে দিয়েছি। তো আজকে আমরা মুঘল যুগের আরো কয়েকটা প্রশ্ন রয়েছে, যেগুলো কিন্তু আমরা এখন এখানে কমপ্লিট করব। ঠিক আছে, আমরা সেই ম্যাটারগুলো আমরা এখানে কমপ্লিট করব। তো হিস্ট্রি ম্যারাথনের যে সকল আগের যে সকল ইয়েগুলো ছিল, যে ক্লাসেস গুলো ছিল, তার সম্পূর্ণ লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে দেখে নেবে। এবং এখনকার যে ক্লাসটা আমাদের হতে চলেছে, এই ক্লাসে রয়েছে সম্পূর্ণ পিডিএফটাও তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেই টেলিগ্রামের লিঙ্ক আমাদের এখানে দেওয়াই রয়েছে। এবার তোমাদের ফেসবুক পেজেও সমস্ত ভিডিওস গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে, বা অন্যান্য যে সকল আপডেট গুলো আমাদের হয়ে থাকে সেটাও পেয়ে যাবে। সমস্ত এই বারকোড গুলো রয়েছিল, স্ক্যান করেও তোমরা আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল বলো বা ফেসবুক পেজ বলো, সেগুলোতে জয়েন করে নিতে পারবে। এবং এই ক্লাসের এই ক্লাসের আমাদের প্লেলিস্ট রয়েছে, আগের যে ক্লাসগুলো হয়ে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তো একদম সময় নষ্ট না করে শুরু করছি আজকে প্রথম প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্নে কি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটা বলেছে, খলিফা কাকে সুলতানি আজম উপাধিতে ভূষিত করেছিলেন? ঠিক আছে, তো এখানে অপশনস কি কি রয়েছে? ইলতুৎমিশ, আলাউদ্দিন খুলজি, গিয়াসউদ্দিন বলবন না ফিরোজ শাহ তুগলক। তো আমাদের এখানে চারটা বিষয় আমাদের জানা দরকার ইলতুৎমিশ সম্পর্কে। ইলতুৎমিশ নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে ইলতুৎমিশ সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে যে ইকতা প্রথা এবং 40 চক্র, এই দুটো প্রবর্তন করেছিল কিন্তু ইলতুৎমিশ। এবং সাম্রাজ্যের মধ্যে অভিজাতদের প্রভাবটাকে প্রাধান্য কিন্তু দিয়েছিল ইলতুৎমিশ। আবার এটাও যদি বলা হয় যে কুতুব মিনারের কাজটা তো কুতুবউদ্দিন আইবক গোড়াটা শেষ করতে পারেননি, তো কুতুবউদ্দিন আইবক কিন্তু যেটা শেষ করতে পারেননি কুতুব মিনার নির্মাণের কাজটা, সেটাও কিন্তু তিনি শেষ করেছিলেন। আলাউদ্দিন খলজি সম্পর্কে যদি বলি, খলজি বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন তিনি। বাজার প্রথাকে তিনি নিয়ন্ত্রণ করেছিলেন এবং রেশনিং ব্যবস্থার কিন্তু প্রবর্তন করেছিলেন, যেটা সব থেকে বেশি এসে থাকে। আচ্ছা, মালিক কাফুর ছিল তার সেনাপতি, এটাও পরীক্ষার জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মালিক কাফুর। গিয়াসউদ্দিন বলবন সুলতানি যুগের অন্যতম রাজা ছিল। তিনি সিজদা এবং পাইপস নামক দুটো প্রথার তিনি প্রচলন করেছিলেন। সিজদা কথার মানে হলো নতজানু হয়ে রাজাকে সেলাম করা, এবং পাইপস হলো পদচুম্বন। এবং সুলতানি যুগের আকবর বলা হয়ে থাকে আমাদের ফিরোজ শাহ তুগলককে। ইনি সেচ ব্যবস্থা প্রবর্তনে কিন্তু মানে নিজের নাম অর্জন করেছিলেন। তো আমাদের যে আজকের প্রথম প্রশ্ন রয়েছে, যে সুলতানি আজম উপাধিকে ভূষিত করা হয়েছিল কাকে, সেটা হলো আমাদের ইলতুৎমিশ। অপশন এ হলো রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জুনা খা কার প্রকৃত নাম ছিল? গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক, কুতুবউদ্দিন আইবক না ফিরোজ শাহ তুগলক? আমরা গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে অলরেডি ডিসকাস করেই দিলাম, ফিরোজ শাহ তুগলক সম্পর্কে আমরা ডিসকাস করে দিলাম। তুগলক বংশের সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয়ে থাকে আমাদের মোহাম্মদ বিন তুগলকে। পাগল রাজা নামেও তিনি বা পাগলা রাজা নামেও তিনি খ্যাত। ঠিক আছে, কেন তিনি অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তুগলক বংশের সব থেকে বড় সাম্রাজ্য স্থাপিত হয়েছিল কিন্তু মোহাম্মদ বিন তুগলকের আমলেই। ওকে, এবং কুতুবউদ্দিন আইবক যদি বলা হয়, দাস বংশের প্রতিষ্ঠাতা, 1206 খ্রিস্টাব্দে 2.5 দিনকার ঝোপড়া তিনি নির্মাণ করেছিলেন। এবার তো কুতুব মিনারের কাজটা তিনি শুরু করেছিলেন, শেষ করেছিল ইলতুৎমিশ। এবং তার পাশাপাশি তাকে লাখ বক্স বলা হতো। ঠিক আছে, কেননা তিনি প্রচুর টাকা তিনি কিন্তু ডোনেট করতেন, তাই সেই জন্য তাকে লাখ বক্স বলা হতো। এখানে যেটা বলা হয়েছে জুনাখার প্রকৃত নাম কার, সেটা হলো আমাদের মোহাম্মদ বিন তুগলক। অপশন বি হবে আমার, এটা হলো রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন দুর্গ জয় করতে গিয়ে একটি দুর্ঘটনায় শেরশাহের মৃত্যু হয়? শেরশাহ ছিল আমাদের একজন আফগান শাসক। তিনি কি করেছিলেন, আমাদের যে মুঘল এরাটা ছিল, মুঘল এরার মাঝখানে তিনি কিন্তু ঢুকে গেছিলেন। হুমায়ুনকে হারিয়ে কনৌজের যুদ্ধে 1539 সালে কনৌজের যুদ্ধে হুমায়ুনকে হারিয়ে তিনি কিন্তু আফগান স্থাপত্য কিন্তু মানে কায়েম করিয়েছিলেন। ওকে, তো 1545 সালে কালিঞ্জর দুর্গ অবরোধ করতে গিয়ে শেরশাহের মৃত্যু হয়েছিল। তো অপশন এ কালিঞ্জর দুর্গটা কিন্তু হবে আমার এখানকার হলো রাইট অ্যান্সার। অপশন এ কালিঞ্জর দুর্গ হলো আমার এটার সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নাও। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, কে সিকান্দার ই সানি উপাধি গ্রহণ করেছিল? ঠিক আছে, তো এটাও কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন কি কি রয়েছে? মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি। তো যেহেতু আমরা অলরেডি 4টা সম্পর্কে আমরা সম্পূর্ণ করে দিলাম, বলেই দিলাম, তো এখানে নতুন কিছু বলার নেই। এটা রাইট অ্যান্সার আমাদের কি হবে? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি সম্পর্কে আরো একটা ডেটা আমার মনে পড়লো, তাকে কিন্তু
দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো, দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো, কেননা এই আলেকজান্ডারের মতো আলাউদ্দিন খলজিও কিন্তু গোটা বিশ্ব জয়ের কিন্তু স্বপ্ন দেখেছিলেন, সেই কারণে তাকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো। আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধুর রাজা কে ছিল? আরবদের যে রাজা ছিল মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিম, ইনি ছিলেন প্রথম মুসলিম অ্যাটাকার ভারতে। 712 সালে তিনি কিন্তু ভারতে অ্যাটাক করেছিলেন, এবং সেই সময় সিন্ধুরা যখন আরব মানে করেছিল, আরবরা যখন সিন্ধু বিজয় করেছিল, তখন সিন্ধুর যে রাজা ছিল মানে মোহাম্মদ বিন কাসিমের যে প্রতিপক্ষ ছিল সেটা কে ছিল? জয়পাল দাহির না প্রথম পৃথ্বীরাজ? তো রাইট অ্যান্সার হবে দাহির। দাহির হবে আমার এটা রাইট অ্যান্সার। ক্লিয়ার? জয়চাঁদ বা জয়চন্দ্র তো ইম্পর্টেন্ট না। পৃথ্বীরাজ চৌহান যেটা ছিল মোহাম্মদ ঘড়ির সঙ্গে তিনি যুদ্ধ করেছিলেন, পানিপথের যুদ্ধ, তরাইনের যুদ্ধ। তরাইনের যুদ্ধ যেটা পৃথ্বীরাজ চৌহানের সাথে হয়েছিল 1191 খ্রিস্টাব্দে, প্রথম তরাইনের যুদ্ধ, যেখানে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে। মোহাম্মদ বিন ঘড়ি 1192 সালে তাকে হারিয়ে কিন্তু মুসলিম সাম্রাজ্য কিন্তু স্থাপন করেছিল। কে দিল্লির পুরানা কিল্লা নির্মাণ করেছিল? শাহজাহান, আকবর, জাহাঙ্গীর না শেরশাহ? শাহজাহান যদি বলা হয়, শাহজাহানকে বিল্ডার অব মুঘল এম্পায়ার বলা হয়ে থাকে, কেন যত বড় বড় বিল্ডিং বা যত বড় বড় নির্মাণ কার্যগুলো ইনক্লুডিং আমাদের তাজমহল যেটা শ্বেত মার্বেলে তৈরি, সেটা শাহজাহান করেছিলেন। আকবরকে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বলা হয়। এর যে নবরত্ন ছিল, নবরত্নটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। এবার 9 জন সবাই ছিল, তাদের মধ্যে বিখ্যাত ছিল আবুল ফজল। এই আবুল ফজল তার উপরে দুটো গ্রন্থ লিখেছিল, একটা আইনি আকবরী আর একটা লিখেছিল আকবর নাম। আইনি আকবরী গ্রন্থে আমরা মুঘল সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি, আর আকবর নামা গ্রন্থে আমরা আকবর সম্পর্কে আমরা জানতে পারি। এবার তো তানসেন ছিল, যার আসল নাম রামতনু পান্ডে। বীরবল ছিল, যিনি দিন ইলাহি প্রবর্তন করেছিল, যেটা আকবর যে দিন ইলাহি প্রবর্তন করেছিল ধর্মটা, সেই দিন ইলাহি ধর্মটাকে গ্রহণ করেছিল একমাত্র বীরবল। এরকম অনেক ঘটনা রয়েছে। তারপরে হিন্দুদের যে তীর্থকর সেটাও তিনি মুকুব করে দিয়েছিলেন। জাহাঙ্গীর যদি বলা হয়, শালিমার বাগ অবশ্যই একটা উদ্যান, শালিমার বাগ নির্মাণ কে করেছে যদি বলা হয়, সেটা করেছিল জাহাঙ্গীর। এবারে গুরু অর্জুনকে তিনি হত্যা করেছিলেন, পঞ্চম শিখ গুরু, তাকে হত্যা করেছিল হচ্ছে জাহাঙ্গীর। ঠিক আছে। তো শেরশাহ যদি বলি, ইনি এর সম্পর্কে বলেই দিলাম, একজন আফগান শাসক ছিল, যে হুমায়ুনকে হারিয়ে তিনি মুঘল সাম্রাজ্যের মাঝখানে তিনি চলে এসেছিলেন। তো আমাদের এই প্রশ্নের যে রাইট অ্যান্সার হবে, দিল্লির যে পুরানা কেল্লা সেটা নির্মাণ কে করেছিল, সেটা করেছিল আমাদের শেরশাহ। অপশন ডি শেরশাহ হবে আমার, এটা হলো রাইট অ্যান্সার। ওকে স্টুডেন্টস, অবশ্যই বলে রাখি, এই সমস্ত যে ইনফরমেশন গুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের এই সকল বইগুলো থেকে নেওয়া। এখানে যতগুলো আমাদের বই রয়েছে, সমস্ত বই থেকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এই ইনফরমেশন গুলো নেওয়া। আমাদের প্রত্যেকটা, সে ডাব্লিউবি হোক, এসএসসি জিডি হোক, জিএনএম এর প্রত্যেক বা সাবজেক্ট ওয়াইজ বই, সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কোচিং সম্পর্কে তোমাদের যদি ছোট্ট করে বলি, কোচিং সম্পর্কে আমাদের যে কোনো ইনফরমেশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করে নেবে। আমাদের অফলাইন ইনস্টিটিউট, আবাসিক অনাবাসিক দুটো অ্যাভেলেবেল রয়েছে। 7384198320 নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আমাদের কোচিং এ অ্যাডমিশন নিতে পারো। এখানে এই সমস্ত বুকস গুলো বা প্রিপারেশন গুলো সম্পূর্ণ ফ্রিতেই মানে তোমরা পেয়ে যাবে। এবং আমাদের শুধু কোচিং এর মধ্যে দিয়ে ওয়ান টাইম অ্যাডমিশন, যতদিন না তুমি চাকরি পাচ্ছ ততদিন অবধি তোমাদেরকে প্রিপারেশন করানো হবে। ঠিক আছে, তো এগিয়ে যাচ্ছি নেক্সট কোশ্চেনে আমাদের কি রয়েছে, এবং এই পিডিএফটা তোমরা দেখে নেবে। এই পিডিএফটা টেলিগ্রাম থেকে নিয়ে নেবে। পিডিএফ এর প্রথমে আমাদের কোচিং সম্পর্কে সমস্ত ডেটা কিন্তু দেওয়া রয়েছে। আমিরি কোহি নামক নতুন যে কৃষি জমি, ঠিক আছে, সেটা কৃষি বিভাগ, সেটা কে গঠন করেছিল? আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, কেবলই বললাম সেচ ব্যবস্থা প্রবর্তক ছিলেন তিনি, ইলতুৎমিশ না মোহাম্মদ বিন তুগলক? অলরেডি কিন্তু আমরা এটা সম্পূর্ণ ডিসকাস করে দিয়েছিলাম, তাই না, প্রত্যেকের সম্পর্কে। রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। আমিরি কোহি একটা নতুন কৃষি বিভাগ ছিল, সেটা তৈরি করেছিল মোহাম্মদ বিন তুগলক। তেমুজিন কার প্রকৃত নাম ছিল? চেঙ্গিস খা, তৈমুরলং, আলাউদ্দিন খলজি না বলবন? তৈমুরলং 1398 সালে কিন্তু ভারত আক্রমণ করেছিল। এটা কিন্তু পরীক্ষায় কিন্তু খুবই আছে, হ্যাঁ, মানে খুবই দেখতে পাওয়া যায়। তৈমুরলং মানে তৈমুরলং কত সালে ভারত আক্রমণ করেছিল, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো তেমুজিন কার প্রকৃত নাম, এটাও ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের চেঙ্গিস খা। চেঙ্গিস খার প্রকৃত নাম ছিল হচ্ছে তেমুজিন। খুব ছোট্ট একজন লোক ছিল চেঙ্গিস খা, হাইটে, কিন্তু মাথা প্রচন্ড সাপ ছিল, এবং প্রচুর তিনি বুদ্ধির জোরে এবং সাহসিকতার জোরে তিনি অনেক কিছু কিন্তু দখল করেছিলেন। কে আগ্রা নগরটা নির্মাণ করেছিল? সিকান্দার লোদি, আলাউদ্দিন খিলজি, বলবন না ইলতুৎমিশ? আমরা প্রত্যেকের সম্পর্কে এখানে আপডেট করে দিয়েছি। বাকি ছিল শুধুমাত্র সিকান্দার লোদি, এবং লোদি বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন তিনি। এই সিকান্দার লোদি কিন্তু এই আগ্রা শহরে নির্মাণ করেছিল। লোদি বংশ যদি সম্পর্কে বলতে চাই, বহুলুল লোদি ছিল লোদি বংশের প্রতিষ্ঠাতা,
এবং এই বংশের শেষ রাজা ইব্রাহিম লোদি, এই ইব্রাহিম লোদিকেই হারিয়ে বাবর কিন্তু মুঘল সাম্রাজ্যের স্থাপন করেছিল 1526 খ্রিস্টাব্দে। প্রথম পানিপথের যুদ্ধে বাবর তাকে হারিয়ে লোদি বংশের কিন্তু স্থাপনা করেছিলেন। ঠিক আছে, তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখে নাও। কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছে? কুতুব মিনারটা মানে কাকে ইয়ে করে তৈরি করা হয়েছিল? এটা কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারটা তৈরি করেছিল। কুতুবউদ্দিন আইবক, শেষ করেছিল ইলতুৎমিশ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না বলবন? তো রাইট অ্যান্সার হবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে এই কুতুব মিনারটা কিন্তু নির্মাণ করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে কে মৃত্যুবরণ করেছিল? হুমায়ুন, আদিল শাহ, গিয়াসউদ্দিন বলবন না কুতুবউদ্দিন আইবক? তো পোলো খেলতে গিয়ে কে মারা গেছিল বা সিঁড়ি থেকে পড়ে কে মারা গেছিল, দুর্গ অবরোধ করতে গিয়ে কে মারা গেছিল, এগুলো কিন্তু প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই প্রশ্নের যে রাইট অ্যান্সার হবে সেটা হলো আমাদের কুতুবউদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। এবং আইবক যে কথাটা রয়েছে না, এই আইবক কথার মানেও কিন্তু আমাদের দাস, এটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে হুমায়ুন সম্পর্কে যদি বলি, হুমায়ুন কথার মানে হলো ভাগ্যবান। এবং ভারতের ইতিহাসে সব থেকে দুর্ভাগ্যবান রাজা ছিলেন ইনি। ইনাকে হারিয়েছিল প্রথমে চৌসার যুদ্ধে, তারপরে কৌনজের যুদ্ধে পরপর দুবার শেরশাহ। হারানোর পরে তাকে দেশ ছাড়া হতে হয়। পরে গিয়ে বুড়ো বয়সে এসে তিনি আবার সামান্য কিছুদিনের জন্য আবার সিংহাসন ফিরে পান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। মোহাম্মদ বিন তুগলক কি কারণে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিল? দেবগিরির কেন্দ্রীয় অবস্থান, মোগলদের আক্রমণ, দক্ষিণ ভারতে ইসলামীয় সংস্কৃতির বিস্তার, না উপরের সবগুলো? তো আমাদের 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে ওপরের সবগুলোই হবে। মোগল আক্রমণ তখন ব্যাপকভাবে বেড়ে গেছিল। দেবগিরি কেন্দ্রবিন্দু ছিল ভারতের, মানে তার যে সাম্রাজ্য তার কেন্দ্রবিন্দু ছিল। দক্ষিণ ভারতে ইসলামের প্রসার তখনও যায়নি, হিন্দুদেরই রাজত্ব ছিল। তো এই সকল বিষয়গুলোকে মাথায় করে তিনি কিন্তু দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিল, যেটা পরবর্তীকালে সম্পূর্ণরূপে ফ্লপ হয় এবং সেই কারণে কিন্তু প্রচুর কোষাগারে টান পড়ে সেই সময়। এই সকল কারণগুলোতেই তাকে কিন্তু পাগলা রাজা বলা হতো। সুলতানি যুগে সরকারের খাস জমিকে কি নামে অভিহিত করা হতো? ইমামি, ইমাম, ইকতাত না খালিশা? তো এটা ডাইরেক্ট প্রশ্ন হবে তোমাদের। তো যে 13 নম্বর প্রশ্নটা রয়েছে, রাইট অ্যান্সার আমাদের কি হবে? রাইট অ্যান্সার হবে খালিশা। খালসা জমি বা খালসা জমি। হ্যাঁ, দিল্লির রাজসভায় ঐশ্বরিক রাজতন্ত্রের ধারণার প্রবর্তক কে ছিল? মানে ঐশ্বরিক রাজতন্ত্র, ঠিক আছে, মানে আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছে বা ভগবানই আমাদেরকে পাঠিয়েছে, এইভাবে আমাদের মানে এই পর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। এবং আমরা এক কথা এইভাবে বলতে পারো, ঈশ্বরের প্রতিনিধি, নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে কে চিহ্নিত করেছিল? তো এই রাইট অ্যান্সার কি হবে? গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন হবে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে নিজেকে নিযুক্ত করেছিলেন বা বলেছিলেন। কে দিল্লিতে লোদি বংশ প্রতিষ্ঠা করে? আমি কেবলই বললাম, বহুলুল লোদি, সিকান্দার শাহ লোদি, দৌলত খাঁ লোদি না ইব্রাহিম লোদি? তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে বহুলুল লোদি। আর ইব্রাহিম লোদি কিন্তু আমাদের হচ্ছে শেষ সম্রাট ছিল। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নাও। 16 নম্বর প্রশ্ন কি রয়েছে? কে নল দয়ামন্তী উপাখ্যানটি ফার্সি ভাষায় অনুবাদ করেছিল? দারাশিকো, ফৈজি, আব্দুল রহিম না আবুল ফজল? তো আমাদের নল দয়ামন্তী যে গ্রন্থটা রয়েছে, নল দয়ামন্তী গ্রন্থটা যে রচনা করেছিল সেটা করেছিল হচ্ছে ফৈজি, অপশন বি। এবার এখানে আবুল ফজল আমি কেবলই বললাম দুটো গ্রন্থ লিখেছিল, একটা হলো কি আইনি আকবরী, আর একটা লিখেছিল আকবরনামা। আকবরের রাজসভায় ছিলেন তিনি এবং এই দুটো গ্রন্থের জন্য তিনি কিন্তু বিখ্যাত। কে লোদি শাসনের অবসান ঘটান? তৈমুল্লং, সুলতান মাহমুদ, মোহাম্মদ বিন কাসিম না বাবর? তো আমি কেবলই বললাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদিকে হারিয়ে, যে ছিল লোদি বংশের শেষ সম্রাট। প্রথম পানিপথ যুদ্ধে তাকে হারিয়ে তিনি কিন্তু তার সাম্রাজ্য স্থাপন করেছিল। মোহাম্মদ বিন কাসিম 712 সালে ভারত অ্যাটাক করেছিল, ভারতের প্রথম মুসলিম অ্যাটাক ছিল সেটাই। কোন বংশের অপর নাম ছিল মামলুক বংশ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। মামলুক বংশ নামে কোন বংশ পরিচিত? ঠিক আছে, খিলজি বংশ, দাস বংশ, তুগলক বংশ না লোদি বংশ? তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে দাস বংশ। দাস বংশ কিন্তু আমাদের মামলুক বংশ হিসেবে পরিচিত ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। কে লাহোরে মতি মসজিদ নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক, গিয়াসউদ্দিন বলবন, জাহাঙ্গীর না শেরশাহ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। লাহোরের যে মতি মসজিদটা বর্তমানে রয়েছে, তো আমাদের এখানকার যে রাইট অ্যান্সার কি হবে? অলরেডি আমি কিন্তু চারটা সম্পর্কে ডিসকাস করে দিয়েছি। হ্যাঁ, তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? জাহাঙ্গীর। ঠিক আছে, জাহাঙ্গীর তোমাদের কিন্তু লাহোরে মতি মসজিদ নির্মাণ করেছিল। ভেরি ভেরি অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন, ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিল?
সেই মুঘল যুগ থেকে শুরু করে বিভিন্ন যুগ হয়ে বিভিন্ন রাজত্ব হয়ে যে ময়ূর সিংহাসনটা আমাদের ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তো সেটা কে করেছিল? মীর হাসান, বেবাদল খা, আব্দুল সামাদ না আব্দুল হাসান? তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে বেবাদল খা। বেবাদল খা কিন্তু ময়ূর সিংহাসনের শিল্পীকার ছিলেন। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তৈমুর লং কোন অঞ্চলের অধিপতি ছিলেন? গজনি, ঘুর, সমরখন্দ না ফরগনা? তো তৈমুর লং অ্যাকচুয়ালি কত সালে ভারতে অ্যাটাক করেছিল সেটাই বেশি ইম্পর্টেন্ট, সেটা আমি তোমাদেরকে কেবলই বলে দিলাম। 1398 সালে ভারত অ্যাটাক করেছিল। তো তিনি কিন্তু সমরখন্দ অঞ্চলের কিন্তু অধিপতি ছিলেন। অপশন সি হবে আমার, এটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, কোন সুলতানের রাজত্বকালে তৈমুর লং ভারতবর্ষ অ্যাটাক করে? মানে 1398 সালে তিনজন ভারত অ্যাটাক করেছিল, তখন ভারতে কার রাজত্ব ছিল? গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, নাসিরউদ্দিন মাহমুদ শাহ না সিকান্দার লোদি? তো তোমাদের যে রাইট অ্যান্সার আমাদের কি হবে? অপশন সি, অর্থাৎ নাসিরউদ্দিন মাহমুদ শাহ হচ্ছে এটার হবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুগলকাবাদ যে শহরটা সেটা কোন তুগলক প্রতিষ্ঠা করেছিল? গিয়াসউদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, নাসিরউদ্দিন মোহাম্মদ? এই গিয়াসউদ্দিন তুগলক কিন্তু হচ্ছে এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিল। হ্যাঁ, তুগলক বংশের প্রতিষ্ঠাতার নাম হলো গিয়াসউদ্দিন তুগলক। ফিরোজ শাহ তুগলক সম্পর্কে আমরা অলরেডি বলে দিলাম, মোহাম্মদ বিন তুগলক সম্পর্কেও কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি। তো রাইট অ্যান্সার হবে তুগলকাবাদ শহরের প্রতিষ্ঠাতাও কিন্তু যে তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক, অপশন এ এটার হবে রাইট অ্যান্সার। কে বুলবুলি হিন্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিল? আবুল ফজল যে ছিল আকবরের সভায়, তানসেন যেও ছিল আকবরের সভায়, বীরবল এও ছিল আকবরের সভায়, না আমির খসরু? তো হিন্দুস্তানের তোতা পাখি ছিল কিন্তু আমাদের যেটা হলো সেটা হলো অপশন ডি, আমির খসরু। এই আমির খসরু কিন্তু তুগলক বংশেই ছিল। ঠিক আছে, আমির খসরু কোন বংশ থেকে বিলং করে? তুগলক বংশ থেকে তিনি বিলং করতেন। এই আমির খসরুকে কিন্তু বুলবুলি হিন্দ বা ভারতের তোতা পাখি বলা হতো। ঠিক আছে, খিলজি বংশ তার নিদর্শন আমরা কিছু দেখতে পাই। এই আবুল ফজল কি কি লিখেছিল আমি বলে দিলাম। তানসেনের আসল নাম রামতনু পান্ডে, এটা পরীক্ষায় এসে থাকে। এবং আকবর প্রবর্তিত যে দিন ইলাহি সেটা একমাত্র কোন নবরত্ন গ্রহণ করেছিল? সেটা রাইট অ্যান্সার হবে কিন্তু আমাদের বীরবল, যেটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নাও। কার রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের আয়তনের দিক থেকে সর্বাধিক বিস্তৃতি লাভ করেছিল? মানে আয়তনটা সব থেকে বড় হয়ে গেছিল, সর্বাধিক হয়ে গেছিল, সেটা কি হবে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না ঔরঙ্গজেব? আমরা এই তিনজন সম্পর্কে অলরেডি কিন্তু বলে দিয়েছি। ঔরঙ্গজেবকে যদি বলি, ঔরঙ্গজেবকে আমরা জিন্দা পীর বলা হতো, কেন তিনি সুন্নি মুসলমানদের মধ্যে প্রচুর দান ধ্যান করতেন। ঠিক আছে, এবং তার রাজসভায় কিন্তু হাসিও বারণ ছিল। ঠিক আছে, তো এই ঔরঙ্গজেবের আমলেই 1707 সালে তিনি মারা যান। তার আগে এই মুঘল সাম্রাজ্যের আয়তন কিন্তু সর্ববৃহৎ আকার ধারণ করেছিল। তো এই যে রাইট অ্যান্সার যদি বলি, রাইট অ্যান্সার আমাদের হবে হচ্ছে অপশন ডি। কোন ঘটনার জন্য ভারতবর্ষের ইতিহাসে 1398 বিখ্যাত? আমি এটা 1000 বারে অলরেডি কিন্তু ডিসকাস এটা করেই দিয়েছি, তাই না? তো রাইট অ্যান্সার আমাদের কি হবে? তৈমুর লং এর ভারত আক্রমণ। তৈমুর লং ভারত কত সালে আক্রমণ করেছিল? সেটা করেছিল 1398 সালে। তো আমাদের 26 নম্বর প্রশ্নটা রয়েছে, 26 নম্বর প্রশ্নের যে রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। একটা প্রশ্ন আমি তোমাদের জন্য এখন রাখছি, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিল? এটা তোমাদের জন্য আজকে প্রথম প্রশ্ন, অবশ্যই উত্তরটা ফটাফট দেওয়ার চেষ্টা করবে। নাদির শাহ ভারত আক্রমণ কত সালে করেছিল? কার প্রকৃত নাম ছিল মহিজউদ্দিন মোহাম্মদ বিন সাম? তো কার এটা ছিল? তো অপশনস কি রয়েছে? গজনির সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘড়ি, ঠিক আছে, আচ্ছা তৈমুর লং না কুতুবুদ্দিন আইবক? তো মহিজউদ্দিন মোহাম্মদ বিন সাম এটা তোমাদের কার প্রকৃত নাম ছিল? সেটা হলো আমাদের মোহাম্মদ ঘড়ি, অর্থাৎ অপশন বি হলো আমাদের হলো রাইট অ্যান্সার। আজকের সেকেন্ড প্রশ্ন, মোহাম্মদ ঘড়ি কত সালে কার আমলে ভারতে অ্যাটাক করেছিল? মোহাম্মদ ঘড়ি কার আমলে এবং কত সালে ভারত অ্যাটাক করেছিল? এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমাদের কিন্তু সমস্ত নোটস থেকে শুরু করে ইনফরমেশন গুলো সব ডেসক্রিপশন বক্সে স্টুডেন্টস দেওয়া রয়েছে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু নিশ্চিন্তে কমেন্ট সেকশনে করে দেবে, তাহলে কিন্তু আমরা সেটা দেখে অবশ্যই সেটার উত্তর করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন, জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরি কোন ভাষায় রচিত ছিল? অ্যাকচুয়ালি মুঘল সাম্রাজ্যের যে সরকারি ভাষা আর এই যে গ্রন্থটা লেখা হয়েছে এর ভাষা, এই দুটোই কিন্তু আমাদের হচ্ছে একই, তাই কি না? তো আমাদের মুঘল যদি বলা হয় যে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল, তো আমাদের সেটাও হবে আমাদের হচ্ছে ফার্সি। এবং এই ভাষায় কিন্তু তার যে আত্মজীবনী, মানে জাহাঙ্গীর যে নিজের জীবনটা লিখেছিল তুজুকি জাহাঙ্গীরি, সেটাও কিন্তু ফার্সি ভাষাতেই অনুবাদ করা হয়েছে। সুলতানি যুগের সরকারি ভাষা কি ছিল? এবার বলেছে কিন্তু তোমার হলো
মুঘল আমল বলেনি, বলেছে সুলতানি যুগ। সুলতানি যুগের তোমাদের কি ছিল? ফার্সি, উর্দু, আরবি না হিন্দি? তো রাইট আনসার ফার্সি। ফার্সি ছিল সুলতানি যুগের সরকারি ভাষা, আর মুঘল যুগের যে সরকারি ভাষা সেটাও ছিল কিন্তু আমাদের ফার্সি। গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে, আমি কেবলই বললাম, গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে কে মারা গেছিল? ইলতুৎমিশ, হুমায়ুন, গিয়াসুদ্দিন বলবন না বাবর? এটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? মাত্র শেষ 5 বছর রাজত্বকাল করে হুমায়ুন কিন্তু সিঁড়ি থেকে, গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে যায় এবং পড়ে কিন্তু তার মৃত্যু ঘটে। ঠিক আছে, তো এই হলো আজকে আমাদের গুরুত্বপূর্ণ 30খানা প্রশ্ন। আমরা কালকে আরো গুরুত্বপূর্ণ 30খানা, সরি আজকে তো শুক্রবার, এরপরে তোমাদের নেক্সট ক্লাস থাকছে একদম সোমবারে। সোমবারে আরো 30খানা প্রশ্ন নিয়ে আসবো। তোমার যেমনটা কথা দিয়েছি সম্পূর্ণটা একদম ঘোরাটা কমপ্লিট করে দেবো পরীক্ষা পর্যন্ত, যাতে করে তোমাদের সেরা প্রস্তুতি তোমাদের কিন্তু রেডি হয়ে যায়। ওকে, খালি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে ভুলো না। ফটাফট শেয়ার করো, ক্লাসেস গুলো কন্টিনিউ করো। তোমাদের কিন্তু পরীক্ষার আগে একটা সুন্দর একটা কোড প্রিপারেশন তোমাদের কিন্তু রেডি হয়ে যাবে, এবং সেটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণই তোমাদের মানে কার্যকরী হয়ে যাবে। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা এতটাই। সমস্ত বই থেকে শুরু করে যা যাবতীয় সমস্ত লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স অবশ্যই পেয়ে যাচ্ছ, সেখান থেকে নিয়ে নিতে পারবে, এবং যা প্রয়োজন কমেন্ট সেকশনে বলে দেবে, সেই মোতাবেক তোমাদেরকে রোল ওভার করানো হবে। তো স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে। নমস্কার।